ধর্ষণ করার পর তাকে নগ্ন অবস্থায় গ্রামের কুয়া থেকে জল আনতে পাঠানো হয় ছোট বড় সবার চোখের সামনে। 23 দিন ধরে বন্দি করে রেখে গণধর্ষণ চালায় ঠাকুর সম্প্রদায়ের লোক। অপমান আর যন্ত্রণায় যে গ্রাম থেকে প্রাণ বাঁচাতে পালিয়েছিল সেই গ্রামেই একদিন ফিরে এসেছিল শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। দুঃখের বিষয় হলো 40 বছর পরেও হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সব সম্প্রদায়ের নারী ধর্ষিত হচ্ছে। রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ, কর্মস্থল, এমনকি নিজের বাড়িতেও। তাহলে কি সমাজ বদলেছে নাকি আমাদের চুপ থাকা অপরাধকে আরও বাড়িয়ে দিয়েছে? আজকের বাস্তব এবং ফুলন দেবীর কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আদিম যুগে মানুষ শিকার করত খাবারের জন্য, আজও শিকার চলছে, শুধু শিকারের ধরন বদলেছে। আজকের শিকার নারী, সে হোক আদিবাসী, দলিত, মুসলিম বা হিন্দু, তার পরিচয় শুধু একটাই, সে নারী, আর তাই সে শিকার হচ্ছে। স্কুলে, কলেজে, রাস্তায়, হাসপাতালে, কর্মক্ষেত্রে, এমনকি নিজের বাড়িতেও নারীরা প্রতিদিন শিকার হচ্ছে ধর্ষণে, শ্লীলতাহানি, নির্যাতনে। ধর্ষকের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো বয়স নেই, শুধু নোংরামি মানসিকতা। 1963 সালের 10ই আগস্ট উত্তরপ্রদেশের জলাউন জেলার ঘোড়াকা পুরুয়া গ্রামে জন্ম নেন ফুলন দেবী। মাল্লা সম্প্রদায়ে জন্ম মানেই তখনকার সমাজে নিচু জাতের তকমা কপালে লেখা। মাল্লা সম্প্রদায়ের লোকেদের প্রধান জীবিকা ছিল নৌকো চালানো। ফুলনের বাবার 1 একর জমিও ছিল। ফুলন দেবীর বয়স তখন মাত্র 10 বছর। তখন তার জেঠু তার বাবার সাথে প্রতারণা করে 1 একর জমি কেড়ে নেয় এবং ওই জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ স্বরূপ ওই ছোট্ট 10 বছরের মেয়েটা প্রথমবার প্রতিবাদ করে তার জেঠুর দিকে পাথর ছুঁড়ে মারে। ধীরে ধীরে কিন্তু ফুলন দেবীর স্বভাব আরও উগ্র হয়ে উঠতে থাকে এবং ফুলন দেবীর বাবা এক সময় ঠিক করল মেয়ের বিয়ে দেবেন। তখনকার সমাজে বাল্যবিবাহের প্রচলন ছিল। মাত্র 11 বছর বয়সে ফুলন দেবীর বিয়ে হয়ে যায় এক 40 বছরের পুরুষের সঙ্গে। তার নাম ছিল পুত্তিলাল। সেখানে সে পায় অবহেলা, মারধর এবং শারীরিক নির্যাতন। কিছুদিন পরেই সে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি ফিরে আসে। সমাজ তখন তাকে অবাধ্য মেয়ে বলে চিহ্নিত করল। 1979 সালে ফুলন ডাকাত সিংহরাজার দলে অপহৃত হয়। পরে পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু থানায় সে পেল না বিচার, বরং নেমে এলো তার ওপর নরক যন্ত্রণা। এখানেই শেষ নয়, গ্রামের কুয়া থেকে নগ্ন অবস্থায় পানি আনতে তাকে বাধ্য করা হয় গ্রামের শত শত মানুষের সামনে। ফুলন দেবীর ডাকাত দলে যোগদান কিভাবে জেনে নেওয়া যাক। পুলিশের কাছে অপমানের পর ফুলন একদম ভেঙে পড়েছিল, কিন্তু ভাগ্যের খেলায় আবারও তার জীবনে আসে আর একটা সবচেয়ে বড় মোড়। 1979 সালের শেষের দিকের কথা। ফুলনকে অপহরণ করলো একদল সশস্ত্র ডাকাত। তাদের নেতা ছিল বিক্রম মাল্লা, যে নিজেও মাল্লা সম্প্রদায়ের। প্রথমে ফুলন ভেবেছিল আবার হয়তো নির্যাতন শুরু হবে, কিন্তু বিক্রম ছিল সম্পূর্ণ আলাদা। সে ফুলনের অতীতের কষ্ট আর অপমানের গল্প শুনে সহানুভূতি দেখায়। বিক্রম বলেছিলেন ফুলন দেবীকে, তুমি যদি তোমার অন্যায়ের প্রতিশোধ নিতে চাও তাহলে আমি তোমার পাশে থাকব। এ কথা শোনার পর ফুলন দেবীর মনের মধ্যে আগুন জ্বলে উঠেছিল। বিক্রম মাল্লা ফুলন দেবীকে ধীরে ধীরে বন্দুক চালানো শেখাতে লাগলো, পাহাড়ি পথে কিভাবে পুলিশকে এড়িয়ে চলতে হবে। ফুলন আর এখন শিকার নয়, সে হয়ে উঠল একজন যোদ্ধা। ডাকাত দলের মধ্যে তার সাহস, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই ফুলন দেবী ডাকাত দলের সর্দার হয়ে উঠলেন। 14ই ফেব্রুয়ারি 1981 সালে এই দিনটি ভারতের ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। ফুলন দেবী তার দল নিয়ে কানপুর জেলার বেহমাই গ্রামে প্রবেশ করে।
এই গ্রামে আগে তাকে অপমানিত করা হয়েছিল। সেই দিন ফুলনের নির্দেশে 22 জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকেই ফুলন দেবী হয়ে ওঠেন ব্যান্ডিট কুইন। মধ্যপ্রদেশের পুলিশ ইন্সপেক্টর রাজেন্দ্র চতুর্বেদীকে ইন্দিরা গান্ধী ফুলন দেবীর কাছে প্রতিনিধি হিসাবে পাঠান। তার সঙ্গে দীর্ঘ আলোচনার পর ফুলন দেবী আত্মসমর্পণে সম্মতি জানান। 1983 সালের 12 ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় রাজ্য সরকারের সাথে চুক্তি করে ফুলন দেবী আত্মসমর্পণ করেন। শর্ত ছিল তার দলের কেউ ফাঁসির দণ্ড দেওয়া যাবে না এবং 8 বছরের বেশি সাজা হবে না। কিন্তু ফুলন দেবী প্রায় 11 বছর কারাবন্দী থাকেন। 1994 সালে মুক্তি পান। ফুলন দেবীর সংসদে প্রবেশ জেনে নেওয়া যাক। 1996 সালে সমাজবাদী পার্টির হয়ে মির্জাপুর আসন पैदा हुई हूँ। मेरा कसूर यही है कि मैं झोपड़ी में पैदा हुई, गरीब परिवार में पैदा हुई, दबी कुचली समाज में पैदा हुई, तो हमें जीने का अधिकार है नहीं। मेरे भाई और बहनों, मैंने कोई बुरा काम नहीं किया। मैं तो वहाँ भी मंच पे बोलती हूँ, अब्बू भाई के साथ में तो থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন। 1996 থেকে 1998 সাল পর্যন্ত সাংসদ ছিলেন এবং পরে 1999 সালে আবার নির্বাচিত হন। 25 জুলাই 2001 সালের নয়াদিল্লি সরকারি বাসভবনের সামনে শের সিং রানা নামে এক ব্যক্তি ফুলন দেবীকে গুলি করে হত্যা করে। কারণ হিসেবে রানা জানায় বেহমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সে এই কাজ করেছে। প্রতিদিন এই সমাজে কোনো না কোনো নারী অপমানিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, প্রাণ হারিয়ে যাচ্ছে। আমরা যদি চুপ থাকি একদিন এই আগুন আমাদের ঘরেও লাগবে। ফুলন দেবী অন্যায় সহ্য করেনি, সে গর্জে উঠেছিল, প্রতিশোধ নিয়েছিল। আমাদেরও শিখতে হবে অন্যায়ের সামনে মাথা নত নয়, মাথা তুলে দাঁড়াতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন।